আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সিরাজুল মনিরা। শুরুতে জানিয়ে দিব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এদেশে খুনিরা মনে করে তারা সহজেই পার পেয়ে যাবে, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। দ্বিমত স্বরাষ্ট্রমন্ত্রীর, বললেন সব দেশেই হত্যাকাণ্ড হয়। প্রকাশ্যে মানুষ পুড়িয়ে মেরেছিল যারা, তারাই এখন দেশ জুড়ে গুপ্ত হত্যা চালাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের লেবাসে সারা দেশে গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার, বলেছেন বিএনপি নেতারা। রাষ্ট্রের ১,৫০০ কোটি টাকা লোপাটকারী হলমার্ক গ্রুপের ৩টি কারখানা চালু, গোপনে মালামাল সরিয়ে নিচ্ছে কারখানা এলাকার। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে এমন একটা পরিবেশ আছে যে খুনিরা মনে করে তারা সহজেই পার পেয়ে যাবে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, হত্যাকাণ্ড সব দেশেই হচ্ছে। তবে তিনি জানান, খুনিদের ধরতে এখন থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গোয়েন্দারা তথ্য আদান প্রদান করবে। লেখক, ব্লগার, ভিন্ন মতাবলম্বীদের ধারাবাহিক হত্যাকাণ্ড সহ সবশেষ সমকামী ও হিজড়াদের অধিকার নিয়ে কাজ করা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় মজুমদারের হত্যাকাণ্ড নিয়ে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। জানান, এমন হত্যাকাণ্ড বন্ধে দুদেশ একসাথে কাজ করছে। জুলহাজ আমাকে প্রথম আপনাদের কালচার, আপনাদের সরকার, কর্মকর্তাদের সাথে কিভাবে কাজ করতে হয় সে বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। একজন কি বিশ্বাস করে, কি ভালোবাসে, সৃষ্টিকর্তা প্রার্থনা করে কিনা সে বিষয়গুলো হত্যার জন্য বিবেচ্য হতে পারে না। এটা হত্যাকাণ্ড, এগুলো বন্ধ হওয়া দরকার। এখানে একটা পরিবেশ বিরাজ করছে যে খুনিরা ভাবে তারা পার পেয়ে যাবে। There is an environment here where people think they can get away with it. তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মার্কিন রাষ্ট্রদূতের সাথে দ্বিমত পোষণ করে বলেন, সব দেশেই হত্যাকাণ্ড হচ্ছে, ধারাবাহিক টার্গেট কিলিং বন্ধে সরকার কাজ করছে। বাংলাদেশে এই 2 বছরে আরও ব্লগার সহ আরেকজন রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর সহ কয়েকজনের হত্যাকাণ্ডের তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আবারও আমাকে বললেন যে তোমরা তো বিশ্বাস করছো না যে এইগুলো আইএস এবং অন্যরা নাই। আমরা বলি যে আমরা সবসময় বলে আসছি এটা হোম গ্রাউন্ড সন্ত্রাসী। এখানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক মানে এমন বিল্ড আপ হয়নি যাতে তা আমরা বলতে পারি যে এখানে কোনো আইএসের মানে ঘাঁটিতে পরিণত হয়েছে। যেটার জন্য উনি বলেছেন এটা তিনি আবেগের কথা বলেছেন, এটা অবশ্যই মানে কথাটা সত্যতা নেই, কারণ পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে। রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ব্যাগ থেকে 2টি পিস্তল, মোবাইল ও আরবিতে লেখা কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। ঘটনাস্থলের অদূরে একটি বাসায় স্থাপিত সিসি ক্যামেরায় দূর থেকে ধরা পড়েছে হামলাকারীদের ছবি। ভিডিও ফুটেজে দেখা যায় হত্যার পর 5-6 জন যুবক ব্যাগ হাতে দৌড়ে পালাচ্ছে। অপেক্ষাকৃত পরিষ্কার ছবি রয়েছে পাশের একটি গলিতে বেশ কজন সন্দেহভাজন যুবকের চলাফেরা। জব্দ করা আলামত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ ছাড়াও জোড়া খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি ডিএমপি কমিশনারের। তদন্তের স্বার্থে আরো কিছু কথা আপনাদেরকে আমি বলতে পারছি না, আমরা আরো কিছু আলামত পেয়েছি। একজন হত্যাকারী এমন ঘটনার অবতারণা করতে পারে যাতে তার দায় এড়িয়ে এর ইঙ্গিত অন্যদিকে যায়, সেটাও তো হতে পারে। এদিকে নিহত জুলহাস মান্নানের বাড়ির সামনে কলাবাগানের তেঁতুলতলা মাঠের গলিতে বুধবারও ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সমকামী ও হিজড়াদের অধিকার বিষয়ক রূপবান পত্রিকার সম্পাদক মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রোটোকল অফিসার জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে সোমবার রাজধানীর কলাবাগানে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। যারা মানুষ পুড়িয়ে মেরেছে তারাই দেশজুড়ে গুপ্ত হত্যা চালাচ্ছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, খুনিরা যেন শিগগিরই ধরা পড়ে সেই ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাব্বি দম্পতি হত্যার তদন্তেরও দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাতে সময় আছে আর মাত্র 2.5 বছর, তাই কথা কম, কাজ বেশি করতে হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করে এগিয়ে নিতে হবে উন্নয়নের ধারা। অভিযোগ করেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নানা ধরনের অজুহাত তুলে তুলে এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এদের পিছনে কারা আছে? খুব স্বাভাবিকভাবে যারা একসময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে ডাক দিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেট কারে আগুন, সিএনজিতে আগুন, বিভিন্নভাবে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখলো যে না সরকার উৎখাত করা যায় না, কিছুই যায় না, তাদেরই মদত আছে এই গুপ্ত হত্যায়। এখন তারা প্রকাশ্য আন্দোলনের নামে মানুষ হত্যা করে যখন শত শত মানুষ মেরেও যখন কিছু করতে পারেনি, এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। শেখ হাসিনা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা কাজ করছে, তদন্ত চলছে, শিগগিরই ধরা হবে অপরাধীদের। বলেন, হত্যাকাণ্ড শুধু বাংলাদেশেই নয়, ঘটছে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বেই। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশে এটা ঘটুক আমরা চাই না। কিন্তু দুর্ভাগ্য যে আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে এই গুপ্ত হত্যা বাংলাদেশে ঘটছে। কাজে সকল হত্যাকাণ্ডেরই আমরা নিন্দা জানাই। আর অবশ্যই আমার বাংলাদেশে যখনই যেটা ঘটবে আমরা যাতে করে এই খুনিরা ধরা পড়ে তার ব্যবস্থা আমরা নেব। সেই সাথে সাথে আমরা এটাও চাইবো যে আমেরিকায় যে আমাদের 2 জন বাঙালিকে গুলিবিদ্ধ লাশ পাওয়া গেলো স্বামী স্ত্রীর, নিশ্চয়ই আমেরিকা সরকার এই ব্যাপারে দেখবে যে তারা কিভাবে মারা গেল, কেন মারা গেল, এবং সেই খুনিদের তারা দ্রুত বিচার করবে। আমরা সেটাও দাবি করি, সেটাও আমরা চাই। অস্থিতিশীল পরিস্থিতি যেন কেউ সৃষ্টি করতে না পারে, এজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের ফলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রানীতিতে কোনো প্রভাব পড়বে না বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঘটনার পরে সরকারের পদক্ষেপে এরই মধ্যে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে বিদেশে টাকা পাচার রোধে সরকার কাজ করছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1/11 সময় অনেকেই টাকা বিদেশে পাচার করেছে। এরই মধ্যে বিএনপি নেত্রীর ছেলের পাচার করা টাকা ফেরত আনা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং এর ঘটনায় দেশের অর্থনীতি আপাতত ক্ষতির রিজার্ভ লস হলেও গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফল ইতিমধ্যে কিয়দংশ অর্থ ফেরত পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাকি অর্থ ফেরত আনা যাবে বলে আশা করা যায়। হ্যাকিংয়ের ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিক যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের ফলে আরও বড় ধরনের হ্যাকিং বন্ধ করা গেছে। এই সকল তৎপরতার ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনা দেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে কোনো প্রভাব ফেলবে না। সুতরাং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনার ফলে মুদ্রানীতি বাধাগ্রস্ত হবারও কোনো আশঙ্কা নেই বলেই বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্রের লেবাসে সারা দেশে গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার। হত্যা, গুম এমন পর্যায়ে গেছে, এখন আর মানুষের কোনো অধিকার নেই। জনগণের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশের প্রস্তুতি নিয়ে নয়াপল্টনের মৌলানা ভাসানী মিলনায়তনে যৌথ সভা করে ঢাকা মহানগর বিএনপি। এতে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত সরকার মানুষকে নির্যাতন নিপীড়ন করে জোর করে ক্ষমতায় টিকে আছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আজকে দেশের সকল মানুষ নির্যাতিত, নিপীড়িত, সমগ্র দেশে হত্যা, গুম, নির্যাতন এমন একটা অবস্থায় পৌঁছেছে, এখানে এখন মানুষের কোনো অধিকার নেই। আজকে আমাদের সেই অধিকার ফিরিয়ে আনতে হলে, শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে হলে, জনগণের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি নেতারা বলেন, সরকারি দল রাজপথে মিছিল সমাবেশ করতে পারলেও বিএনপিকে রাজপথে মিছিল সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সরকার গণতন্ত্রের লেবাসে অত্যাচার চালিয়ে গুম, জখম, হত্যা করে টিকে আছে এবং তারা বিগত নির্বাচনগুলোতে প্রমাণ পেয়েছে। সেই মেয়র নির্বাচন থেকে সেই ইউনিয়ন পরিষদ, বিভিন্ন পৌরসভা নির্বাচন, এখানে পরিষ্কার প্রমাণ হয়ে গেছে এই সরকার জনগণের উপর তাদের কোনো আস্থা নাই।
সুতরাং সিল মেরে তাদেরকে জিততে হবে সারা জীবন যদি তার ক্ষমতা থাকতে চায়। বিএনপি নেতারা জানান, ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। সে কারণে আমরা জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নেতাকর্মী এখনো জেলে আছে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে 2 দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলামী আদেশ দেন। এ সময় আদালতের হাজতখানায় শফিক রেহমানের স্ত্রী তালিয়া রহমানকে 15 মিনিটের জন্য দেখা করার অনুমতি দেওয়া হয়। গত 16 এপ্রিল ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর 2 দফায় তাকে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রের 1,500 কোটি টাকা লোপাট করে দেয়া হলমার্ক গ্রুপের দখলে আছে 2600 একর জমি। চলছে গোপনে কারখানা এলাকার মালামাল সরিয়ে নেওয়ার কাজ। জালিয়াতির 1 টাকাও ফেরত না দিলেও চালু আছে 3টি কারখানার কাজ। রিন্টু পারভেজের ক্যামেরায় সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের সহযোগিতায় সাইফুল হকের রিপোর্টটি দেখুন। 1,500 কোটি টাকারও বেশি লোপাট করে দেয়া হলমার্ক গ্রুপের কারখানা এলাকা এটি। মাত্র কয়েক হাজার টাকার খেলাপি ঋণের জন্য যে দেশে হতদরিদ্র মানুষের বসতভিটা নিলামে ওঠে, সেখানে দেশের ইতিহাসে অন্যতম বড় পুকুর চুরির নজির তৈরি করার পরেও এখনও হলমার্কের দখলে আছে প্রায় 2600 একর জমি। অবৈধ দখল দেখিয়ে হলমার্কের 2-1টি স্থাপনা প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হলেও কার্যত সেসব স্থাপনা এখনও হলমার্কের দখলেই আছে। শোনা যায়, দুর্নীতির গোমর ফাঁস হলে হলমার্ক এমডি তানভীর মাহমুদ আটক হবার পরে কোম্পানির সব অ্যাকাউন্ট ফ্রিজ হলে প্রায় 45টি কারখানার যন্ত্রাংশ, শত শত টন রড আর কয়েকশো ট্রাক ইট চুপিসারে সরিয়ে ফেলা হয়েছে হলমার্কের কারখানা এলাকা থেকে। সরজমিনে গিয়ে তার প্রমাণও পাওয়া গেল। মালিকে লইছে, মালিকে মানে ঘাটে গদি ব্যবসা করে, সে কিনছে এই মাল, মানে গাবতলী ঘাটে, মিরপুর বালুঘাটে। সরাসরি টেলিভিশনের সামনে কথা বলতে নারাজ হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপকও স্বীকার করে নিলেন মালপত্র সরানোর বিষয়টি। এই যে গরুর খাবার, এখন এই যে আপনি এখনো 1-150 কোটি, এই যে 77 জন আমসা, এই যে মাসিক একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে না, প্রতি মাসে খরচ আছে, এগুলো যোগান তো একদিন একদিন আসতে হচ্ছে। সেখানে তো আপনার ফিল ছিল না, নিট তারপর রড, এগুলো তো শেষ হয়ে গেছে। এগুলো অস্টের জিনিস। জালিয়াতির মাধ্যমে চুরি করে নেওয়া 1,500 কোটি টাকার 1 টাকাও ফেরত না দিলেও হলমার্কের কার্যক্রম কিন্তু থেমে নেই। চালু আছে নিটিং, লেবেলিং আর এমব্রয়ডারির 3টি কারখানা। ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ থাকায় নগদেই চলছে লেনদেন। কর্মকর্তারা আশায় আছেন কবে মুক্তি পাবেন তানভীর মাহমুদ। উনি ছাড়া আর এমন কোনো দ্বিতীয় ব্যক্তি নাই যে এই কোম্পানিকে ধরে রাখতে পারবে বা এটা আগের মতো চালাইতে পারবে। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাস্সের আলীর মাছ শিকারের সুবিধা করার জন্য যে পুকুরে বড় বড় মাছ ছেড়ে রাখা হতো, সেই পুকুরও আছে হলমার্কের দখলেই। তবে পাশের তেঁতুলঝরা উচ্চ বিদ্যালয়ের যে বড় মাঠটি পুলিশের সহায়তায় তানভীররা দখল করেছিল, তা এখন মুক্ত শিশুদের খেলার জন্য। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদের প্রথম 3 ধাপের নির্বাচনের ধরনে দেশের নির্বাচন প্রক্রিয়া ও স্থানীয় সরকার ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। যদিও এমন নির্বাচনের দায় শুধু নির্বাচন কমিশনের উপর চাপাতে নারাজ তারা। তাদের মতে দলীয়ভাবে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন ছিল। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন নির্বাচন বিশেষজ্ঞরা। দলীয়ভাবে পৌরসভা নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। তৃণমূল পর্যায়ে দলের নেতৃত্ব উঠে আসার আশা করলেও তা বাস্তবায়ন হচ্ছে না বলেই অভিযোগ নির্বাচন বিশেষজ্ঞদের। এ পর্যন্ত মনোনয়ন বাণিজ্যের অভিযোগে দুষ্ট এবারের ইউপি নির্বাচন। প্রথম 4 দফায় 143 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, ভোটের দিন ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট কেন্দ্র দখলের ঘটনায় বিতর্কিত নির্বাচন কমিশন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করছেন, যথেষ্ট শক্তিশালী হওয়ার পরও নির্বাচন কমিশন তার প্রয়োগ করছে না। শক্তিশালী এখন কিন্তু কম নাই, কিন্তু শক্তির কোনো ব্যবহার নেই, শক্তি প্রয়োগের কোনো নজির নাই। এখন নির্বাচন সুষ্ঠু হচ্ছে না অসুষ্ঠু হচ্ছে, কেউ অভিযোগ করার প্রয়োজন বোধ করছে না, কারণ অভিযোগ করলে কোনো প্রতিকার নেই। যে অবস্থাটা দাঁড়িয়েছে, এখন প্রার্থী হব না, যুদ্ধেই যাব না, আর ভোটারদের হচ্ছে ভোট কেন্দ্রেই যাব না। প্রশ্নবিদ্ধ ইউপি নির্বাচন ও স্থানীয় শাসন ব্যবস্থা বিষয়ে গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, নির্বাচনের এমন ধারাবাহিকতা চলমান থাকলে ভবিষ্যতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর বিরূপ প্রভাব পড়বে।
রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বিশাল। তাদের কর্মীরা যখন তৃণমূলে অন্যায় করে, আমরা শুনতে চাই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেটা ধিক্কার করছেন, তাদেরকে শাসন করছেন এবং তাদেরকে দমন করছেন। রাজনৈতিক দলগুলো যদি ইনস্টিটিউশনালি দুর্বল হয়ে যায়, হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু মাই ডেমোক্রেসি? ভবিষ্যতে কোন ধরনের নির্বাচন চান সেই সিদ্ধান্তের ভার রাজনৈতিক দলের উপর ছেড়ে দিয়েছেন আলোচকরা। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণ সংক্রান্ত প্রস্তাবিত আইনের মাধ্যমে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায় বলে অভিযোগ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। তিনি বলেছেন, আইনের ধারাগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং তা কার্যকর হলে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। ভিন্নমত সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের। তবে দুইজনই সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ আইন প্রণয়নের পক্ষে। অবশ্য আইনটির কোনো প্রয়োজনীয়তা দেখছেন না সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ডক্টর শাহদিন মালিক। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তার তদন্ত এবং তাদের অপসারণ সংক্রান্ত আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের পর থেকেই আইনটি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে আইনজীবীদের মধ্যে। আগে যে বিচারপতি হয়েছে, শপথ নিয়েছে, সে জানতো যে তার বিরুদ্ধে যদি কোনো প্রস্তাব আনা হয়, অভিযোগ আনা হয়, তাহলে এটা সংসদেও যাবে না, অন্য কোথাও যাবে না, স্বয়ং প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটি হবে। উনি যদি জানতেন যে তার ব্যাপারে অভিযোগের সুরাহা করবেন সংসদ, তাহলে হয়তো সে চাকরিতে নাও আসতে পারত। ফলে এই আইনটা অসাংবিধানিক হওয়ার খুবই সম্ভাবনা আছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের মতে সবাইকে নিয়মের মধ্যে রাখতে আইনটির দরকার আছে। তবে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মতে এর মাধ্যমে সরকার বিচারপতিদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। এই আইনের মধ্যে সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চায়। আমরা মনে করি বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বিচারপতিরা হয়তোবা সম্মানজনকভাবে বিদায় নিতে পারবে না। এটা সাংবিধানিক সাংঘর্ষিক আমি মনে করি না, কারণ বিচারপতিদের অপসারণের বিষয়টি ৭২ সংবিধানে ছিল। সব যে সরকারি কর্মচারীদের একটা ব্যবস্থা আছে যে তাতে যদি অসদাচরণের ব্যবস্থা করা, সব কিছু করা যায়। আমাদের সেটা এখানে করতে তো বাধা নাই, সেখানে তো আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল। বিচারপতি অপসারণ নিয়ে দ্বিমত থাকলেও দুই আইনজীবী নেতাই একমত যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন দরকার। সংবিধানের বিচারক নিয়োগ আইন বা নীতিমালা প্রণয়ন করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে। বিচারপতি নিয়োগের ব্যাপারে একটা বিধিমালা থাকা ভালো। প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে প্রাথমিকভাবে তদন্ত করবেন ১০ জন সংসদ সদস্য। তাদের রিপোর্টের ভিত্তিতে সাবেক একজন প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের সাবেক এক বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি আবারও তদন্ত করে স্পিকারের কাছে রিপোর্ট দেবে। এরপর ২/৩ সংসদ সদস্যদের ভোটই নির্ধারণ করবে অভিযুক্ত বিচারপতির ভাগ্য। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। আমাদের সাথেই থাকুন আর ফিরে এসে যা থাকছে। চাকরির জন্য নার্সদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসতে হবে, সংসদে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ফেনীর বারাহিপুরে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ট্রাকের হেল্পার ফারুক আটক। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নার্সরা ২য় শ্রেণীর মর্যাদায় চাকরি করার দাবি করছেন, তাই তাদেরকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসতে হবে। সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বেকার নার্সদের জন্য সরকার সংবেদনশীল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং তাদের মর্যাদা তিনি বৃদ্ধি করেছেন। ২য় শ্রেণীর মর্যাদা তিনি বৃদ্ধি করেছেন তাদেরকে। যেহেতু তারা ২য় শ্রেণীর মর্যাদা পাচ্ছে, তাই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে মাননীয় স্পিকার, এবং পর্যায়ক্রমে এরপর তবে ৭,০০০, তারপরে আর বাকি দেওয়া হবে মানুষ। দুঃখের ব্যাপার যে কেউ কেউ বলে পরীক্ষা না দিয়ে তাদেরকে নার্স চাকরি দিতে হবে, এটা হতে পারে না। আমরা পাবলিক সার্ভিস কমিশন অনুরোধ করে এই নার্সের জন্য
ওই লিখিত পরীক্ষাটা বাদ দিয়েছি, শুধুমাত্র ভাইবার মাধ্যমে বাছাইয়ের মাধ্যমে তারা ইনশাল্লাহ নিয়োগ পাবে মানুষ। স্পিকার, যেহেতু আমরা সংবেদনশীল। ফেনীর বাহারীপুরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রাকের হেলপার ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ফারুক শিশুটির বাসায় ঢুকে তার উপর নির্যাতন চালায়। বিষয়টি টের পেয়ে ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এই ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। চিকিৎসকদের মতে, শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠলেও মানসিকভাবে এ ধাক্কা সামলানো শিশুটির জন্য কঠিন হয়ে যাবে। ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীর হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল। বুধবারও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে নিজ নিজ বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সিনেট ভবনের সামনে গিয়ে জড়ো হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় ঢাকা রাজশাহী মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। এদিকে পুলিশ জানিয়েছে, মামলা তদন্ত কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। আমাদের সাথেই থাকুন আর ফিরে এসে থাকছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজ নিজ দলের প্রাইমারিতে আরও এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন। বাফুফে নির্বাচন নিয়ে নানা নাটক, নিরাপত্তা শঙ্কার কথা বলছে সালাউদ্দিন প্যানেল। ফুটবল বাঁচাও জোটের মতবিনিময়কাল। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় উত্তর পূর্বাঞ্চলের 5 রাজ্যের প্রাইমারিতে 5টিতেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও 4টিতে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন জয়ী হয়েছেন। তবে বরাবরের মতোই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন ট্রাম্প। মঙ্গলবার পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, কানেকটিকাট, ডেলাওয়্যার ও রোড আইল্যান্ড রাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান দলের প্রাইমারির সবগুলোতেই জয় পান ট্রাম্প। এতে রাজ্যগুলোর 118 জন প্রতিনিধির সমর্থন পেলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থিতা নিশ্চিত করতে আরও 274 জনের সমর্থন অর্জন করতে হবে তাকে। এদিকে ডেমোক্রেট দলের প্রাইমারিতে মেরিল্যান্ড, ডেলাওয়্যার, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন। প্রার্থিতা নিশ্চিতের জন্য আর মাত্র 242 জন প্রতিনিধির সমর্থন অর্জন করতে হবে তাকে। প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স জিতেছেন রোড আইল্যান্ডে। 4 রাজ্যের এই জয়ে প্রতিদ্বন্দ্বীদের সাথে বড় ব্যবধান তৈরি করে ফেললেন হিলারি। অবশ্য নিউ ইয়র্কে এক জনসভায় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের দাবি, কেবল নারী হবার কারণেই নির্বাচনী প্রচারণায় জনপ্রিয়তা ও আয়েশি জয় পাচ্ছেন হিলারি। তা না হলে তার ভাগ্যে 5% ভোট জুটত না। এবার দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট রয়েছে। সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের হামলায় 8 শিশু ও 5 ত্রাণকর্মী সহ নিহত হয়েছে অন্তত 35 জন। আলেপ্পোতে বিদ্রোহীদের হামলায় 19 জন এবং সরকারি বাহিনীর হামলায় 11 জন নিহত হয়েছে। পাল্টাপাল্টি এসব হামলায় ভেস্তে যেতে বসেছে সাময়িক যুদ্ধবিরতি। বুধবার জেনেভায় চলমান শান্তি আলোচনা 10 মে পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এদিকে বিমান হামলা চালিয়ে আইএসের 80 কোটি মার্কিন ডলার ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি নিরাপত্তা চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক নারী সহ 2 ফিলিস্তিনি নাগরিক। যথারীতি ইসরায়েলিদের দাবি, ছুরি নিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের হামলা করতে গেলে গুলি ছোড়ে তারা। বেলজিয়ামে গ্রেফতার হওয়া প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালামের বিচার প্রক্রিয়া শুরু করতে বুধবার সকালে তাকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হয়েছে। প্যারিসের একটি কারাগারে আলাদা নির্জন কক্ষে তাকে রাখা হবে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। তীব্র দাবদাহে পুড়ছে থাইল্যান্ড। গেল 65 বছরের মধ্যে এবারই প্রথম এত দীর্ঘ সময় ধরে চলছে প্রচণ্ড গরম। চলতি মাসে দেশটিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এদিকে প্রবল শিলাবৃষ্টি, ঝড় আর প্রচণ্ড বাতাসে নাকাল যুক্তরাষ্ট্রের মিজোরি, কানসাস এবং ওকলাহোমা সহ কয়েকটি রাজ্য। তীব্র বাতাস আর বৃষ্টিতে ভেঙে পড়েছে গাছপালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।
অবশ্য এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। বাফুফে নির্বাচন নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন কাজী সালাউদ্দিন। স্থগিত করা হয়েছে পূর্বানী হোটেলে সন্ধ্যার নির্ধারিত প্যানেল পরিচিতি অনুষ্ঠান। বিভিন্ন মহল থেকে কাউন্সিলরদের চাপের কথা স্বীকার করলেও নিজে কোনো ফোন পাননি দাবি সালাউদ্দিনের। এদিকে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বৃহস্পতিবার 134 কাউন্সিলরের সাথে মতবিনিময় করবে ফুটবল বাঁচাও জোট। অন্যদিকে সালাউদ্দিনের সমর্থনে নির্বাচন থেকে পিছু টান দিয়েছেন গোলাম রাব্বানী হেলাল। দিন যতই যাচ্ছে বাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনী উত্তাপ। নানা সমীকরণে পরিস্থিতিও মোড় নিচ্ছে ভিন্ন দিকে। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর বুধবার সন্ধ্যায় প্রার্থী পরিচিতি অনুষ্ঠান করার কথা ছিল সালাউদ্দিন প্যানেলের, কিন্তু নিরাপত্তা শঙ্কায় হোটেল কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেছে অনুষ্ঠান আয়োজনের। বাতিল হতে পারে নির্বাচনী ভেন্যু রেডিসন হোটেলও। এসবের সাথে দিনভর গুঞ্জন, নির্বাচন থেকে সরে যেতে বিশেষ মহলের চাপ থাকছে সালাউদ্দিনের উপর। তবে সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালাউদ্দিন। গভর্নমেন্টের ব্যাপারে এটা আমি জানি না, কেন আমাকে কেউ ফোন করেনি, তো অন্য কাকে করেছে না করেছে সে বলতে পারবে। বাট আমাকে আগে করেছিল ইন্ডিভিজুয়ালি, ওদের ওখান থেকে কিছু থ্রেট দিয়েছিল, বাট ওইটা আমি গায়েও লাগাইনি। এএফসির প্রেসিডেন্ট সে আমার সাথে কথা বলতে চায় এই পরিস্থিতির ব্যাপারে। এএফসির জেনারেল সেক্রেটারি আমার সাথে আজকে 2-3 বার কথা বলেছে, বলে উই আর নট ভেরি হ্যাপি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। তাই বললাম কি হচ্ছে, বলে উই হ্যাভ আওয়ার ইনফরমেশন। নির্বাচনে সভাপতি প্রার্থী হয়ে অনেক হাঁক ডাক দিলেও এখন সালাউদ্দিনের সমর্থনে পিছু টান দিয়েছেন গোলাম রাব্বানী হেলাল। এখানে সালাউদ্দিন ভাই ফুটবলে ওনার চাইতে ভালো যোগ্য আমি আপাতত দেখতেছি না। ইলেকশনের যে পরিবেশ, এত টাকার ছড়াছড়ি, এখানে তো ইলেকশনের কোনো পরিবেশই নেই। এদিকে বাফুফে থেকে কোনো সুবিধা নেয়ার কথা অস্বীকার করেছেন জেলা ফুটবল উন্নয়নের দায়িত্ব পালন করা মঞ্জুর কাদের। উল্টো সালাউদ্দিন বাদল রায়দের অভিযুক্ত করেছেন তিনি। সব কাউন্সিলররাও থাকবে, আমাদের যারা ক্যান্ডিডেটরা থাকবে, সবার সাথে মত বিনিময় সভা। আনডু অ্যাডভান্টেজ নিয়েছে ওরা আমার কাছ থেকে, বাদল রায় নিয়েছে আনডু অ্যাডভান্টেজ আমার কাছ থেকে, সালাউদ্দিন নিয়েছে আমার কাছে আনডু অ্যাডভান্টেজ, নট মি। আই এম নট এ ব্লাডি করাপ্ট গাই লাইক দ্যাট। 30 এপ্রিল নির্বাচনের আগে ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে নির্বাচনী হাওয়া। এখন দেখার বিষয় বাফুফের হট চেয়ারে কে বসছেন, কাজী সালাউদ্দিন নাকি কামরুল আশরাফ খান। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। রিয়াল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি কাজে লাগিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ সেমিফাইনালে গোল শূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আজ দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বে রাত 1:45 লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যান সিটির মাঠে ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে রোনালদোর না খেলার দুঃসংবাদ জানায় রিয়াল। দলের সেরা তারকার অনুপস্থিতি মাঠের খেলায়ও প্রভাব ফেলে। প্রথমার্ধে তেমন কোনো আক্রমণ করতে পারেনি জিদানের দল, তবে দ্বিতীয়ার্ধে ওই চাপ কাটিয়ে ম্যান সিটিকে ভালোই ভোগায় রিয়ালের বিবিসি আক্রমণত্রয়ীর বেল ও অন্য সদস্য বেনজেমার পরিবর্তিত খেলোয়াড় হেসে রদ্রিগেজ। কিন্তু এদের সাথে কাসেমিরো ও পেপে গোলের সুযোগ মিস করে হতাশা বাড়ান রেকর্ড 10 বারের ইউরোপ চ্যাম্পিয়নদের। আর ইনজুরি টাইমে ম্যান সিটি উইঙ্গার ডি ব্রুইনের বাঁকানো ফ্রি কিক গোলে ঢোকার আগ মুহূর্তে রিয়াল গোলকিপার তা ঠেকিয়ে দিলে গোল শূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ। সংবাদ শেষ করব, যাবার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে যাব। এদেশে খুনিরা মনে করে তারা সহজেই পার পেয়ে যাবে। মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। দ্বিমত স্বরাষ্ট্রমন্ত্রীর, বললেন সব দেশেই হত্যাকাণ্ড হয়। প্রকাশ্যে মানুষ পুড়িয়ে মেরেছিল যারা, তারাই এখন দেশ জুড়ে গুপ্ত হত্যা চালাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের লেবাসে সারা দেশে গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার, বলেছেন বিএনপি নেতারা। রাষ্ট্রের 1,500 কোটি টাকা লোপাটকারী হলমার্ক গ্রুপের 3টি কারখানা চালু, গোপনে মালামাল সরিয়ে নিচ্ছে কারখানা এলাকায়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নম্বর। আর এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।